आपकी আদালতে আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্করের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনি ধর্মের নামে ব্যবসা করেন। এখন অনেক মানুষই জিজ্ঞাসা করেন যে আপনি মানুষকে আর্ট অফ লিভিং শেখাতে শেখাতে, শান্তির বার্তা দিতে দিতে, বন্ধুত্বের রাস্তা দেখাতে দেখাতে আপনি কখনো শ্যাম্পু বিক্রি করেন, তেল বিক্রি করেন, সাবান বিক্রি করেন, কখনো কখনো আটার আচারও বিক্রি করেন। এটা কেন? আচ্ছা, একটা কথা বলুন, এই বিজনেস কি কোনো নিচু কাজ নাকি? বিজনেসকে আমরা কেন এতটা নিচু চোখে দেখব একটু বলবেন? এতে জানি না মানে কত যুবকের রোজগার হয়ে চলেছে, কত যুবক এর সঙ্গে যুক্ত রয়েছে, কত যুবকের কর্মসংস্থান হচ্ছে। এই কারণেই তো করছি। যখন এত যুবক রয়েছে, পুরো এনথুসিয়াস্ট রয়েছে, এইরকম উৎসাহ রয়েছে, আমি তাদের প্রেরণা দিই। আমি তো এতে ইনভলভ নেই, কিন্তু আমি প্রেরণা অবশ্যই দিই। যোগ আর উদ্যোগ এই একসঙ্গেই চলুক না, এতে সমস্যা কি? আমরা নিজের দেশ, আমাদের দেশ পিছিয়ে গেছে, এই কারণেই আমরা উদ্যোগকে ছোট মনে করি, ব্যবসাকে ছোট মনে করি। শুধু দান পুণ্য করাটাই শ্রেষ্ঠ মনে করি আমরা। দেখুন, দানও চ্যারিটি ক্যান নট হ্যাপেন ফ্রম অ্যান এমটি বোল। খালি বাটি নিয়ে তো আর দান করা যায় না, তাই না? অন্য কাউকে সেই জন্য ভর্তি করতে হয়। হ্যাঁ, এখানে নারায়ণের সঙ্গে তো লক্ষ্মী তো থাকবেনই। এই কথাটা আপনি একদম ঠিক বলেছেন যে আমাদের এখানে এমন একটা পরম্পরা তৈরি হয়ে গেছে, এমন কিছু বিশ্বাস তৈরি হয়ে গেছে যে যারা বিজনেস করেন, টাকা রোজগার করেন, তাদের নিচু চোখে দেখা হয়। হ্যাঁ, এটা ভারতীয় মানসিকতা নয় কিন্তু। এটা আমরা বাইরে থেকে, বিদেশ থেকে এনেছি। বিদেশে এমন মানসিকতা রয়েছে যে পভার্টিতে থাকো। ধর্ম মানে পভার্টি। এখানে ধর্মে পভার্টি নিয়ে কোথাও কোনো কথাই বলা নেই। আপনি উপনিষদ বের করে দেখুন না। উপনিষদে সমস্ত ঋষি এটাই বলেন যে হাজার হাজার গরু হয়ে যাক এখানে, সবাই সম্পন্ন থাকুক, সর্বভবন্তু সুখিনু। আমিও তো সেটাই বলি। ব্যবসাকে নিচু চোখে দেখা একেবারেই উচিত নয়। এর আরও একটা প্রভাব পড়েছে, যেসব মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে অন্য দেশের, তারাও আজকাল যেসব প্রোডাক্ট বিক্রি করতে থাকে তাতে নিম তেল, সর্ষে, লবঙ্গ এসবের কথা বলতে থাকে। হ্যাঁ, একদম। দেখুন, দেখুন, বিশ্ব আজ এই দিকেই এগোচ্ছে। মানে ৪০ বছর আগে আমরা যখন বাইরে যেতাম, ভেজিটেরিয়ান খাবার-দাবার, নিরামিষ খুবই অল্প জায়গায় তখন পাওয়া যেত। মানে আজকাল একবার দেখবেন সব জায়গাতেই নিরামিষ পাওয়া যাচ্ছে, তাই না? আজকাল একটা ফ্যাশন হয়ে গেছে। তো মানে আ তো বিশ্ব আজকাল ভারতের থেকে অনেক কিছু শিখছে এখন। আপনি বিশ্বকে অনেক কিছু শেখাচ্ছেন। ১৫২টা কান্ট্রিতে আপনার আর্ট অফ লিভিং এর সেন্টার তৈরি হয়েছে। ১৫৬। আপনি ৪ টে কান্ট্রি কেন কমিয়ে দিলেন? মনে হয় আমি বলতে বলতে আপনি আরো ৪টে বাড়িয়ে ফেলেছেন। কিন্তু দেখুন, আপনি তো কোনো বিজনেস পরিবার থেকে আসেননি, তাহলে কিভাবে ১৫৬টা কান্ট্রিতে নিজের সাম্রাজ্য বিস্তার করলেন? আপনি যখন যোগের জায়গায় এরকম চমকে ওঠার মতো ব্যাপার অনেক হয়। ১ টা ২ টো নয়। এসব চমকে ওঠার মতো ব্যাপার। এর কোনো উত্তরও নেই। সত্যি এটা আশ্চর্যের ব্যাপার। কিছু লোক তো বলেন যে আপনার নামে ২ বার শ্রী শ্রী আসে, এটাই হলো টেকনিক। ৩ টে হলে তো বেশি হয়ে যেত। সেইজন্য আমি ২ টোই রেখেছি। ভারতে তো ৩ নয়, ১০৮ লাগানোর পরম্পরা রয়েছে। আমার কাছে ৩ বা ১০৮ অনেকটাই বেশি মনে হয়েছে, তাই ২ টোই রেখেছি আমি। কিন্তু এর রহস্যটা কি? একটা কম করে দিয়েছি আমি। কেউ একজন আমাকে বলেছে যে আমাদের পণ্ডিত রবিশঙ্কর, যিনি বড় সেতার বাদক ছিলেন, উনি বিখ্যাত মানুষ ছিলেন, আর উনি আপত্তি করেন যে ওনার নাম ব্যবহার করে আপনি আপনার নাম বাড়াচ্ছেন। হ্যাঁ, কনফিউশন হতো। অনেকবার লোক ওনার প্রোগ্রামে যেত ধ্যান শিখবে বলে। আর আমাদের প্রোগ্রামের লোকে এসে বলত যে সঙ্গীত কখন শুরু হবে? তো উনি কিছুটা তফাৎ রাখার সাজেস্ট তো করেইছিলেন, আর আমি তফাৎ বানিয়েও নিলাম। কিছু মানুষ এটাও বলেন যে আপনি মহেশ যোগীর সঙ্গে খুবই ক্লোজলি কাজ করতেন। আমাদের ছোটবেলা আ বড়, বড় জ্ঞানীদের সঙ্গে, যোগীদের সঙ্গে কেটেছে। অনেক ছোটবেলা থেকেই আনন্দময়ী মা, মহেশ যোগীজি
ওনারা আমায় নিয়ে এই বেদ সায়েন্স কনফারেন্স করতেন সারা দেশে, সারা বিশ্বে। তো ওনারা আমায় সব জায়গায় সঙ্গে নিয়ে যেতেন। বেদ আর বিজ্ঞানের যে সমন্বয় নিয়ে ওনারা কথা বলতেন। তো আমার টিনেজটা এইভাবেই তো কেটে গেছে আরকি। এখন দেখুন আমার ইয়াং এজে আমি বড়, বড় লোকেদের সঙ্গে থাকতাম, আর এখন আমার বয়স বাড়ছে, তো আমি ইয়াং লোকজনের সঙ্গে বসে রয়েছি। আহ, কিন্তু রবিশঙ্করজি, ব্যবসা করা কোনো খারাপ জিনিস নয়, কিন্তু এমন অনেক লোক আছেন যারা সাধু, যারা সন্ন্যাসী, কিন্তু ব্যবসা নয়, তারা অনাচার করেন। না তারা সন্ত হয়, না তারা জ্ঞানী হয়, না তারা ধার্মিক হয়। এইসব লোকের অনেক সাজা পাওয়া দরকার। যে কেউ ভুল কাজ করে আইনের ঊর্ধ্বে কেউ নন। সবাইকে আইনের সামনে মাথা নিচু করতে হবে। যদি দেখা যায় সন্ত বেশে কেউ কোনো খারাপ কাজ করছে, ওনার দ্বিগুণ সাজা পাওয়া উচিত। সাধারণ মানুষ যে শাস্তি পান তার দ্বিগুণ শাস্তি পাওয়া দরকার। আমরা সম্প্রতি রাম রহিমের কেলেঙ্কারিটা দেখেছি, কিভাবে ধর্ষণের কেসে ছিলেন, তা সত্ত্বেও উনি আইনকে ডিফাই করার চেষ্টা করেন। কি কারণে? ওনার ফলোয়ার্স ছিল বলে? ওনার কাছে টাকা ছিল বলে? এ যতক্ষণ না ঘোড়া পোড়ানো হয়, না তাতে জল রাখা যায়, না সেটা টিকে থাকে। এইরকম অবস্থা হয়। ওনার গুরুজনেরা যে তপস্যা করেছেন, এমন কাঁচা ঘোড়ায় জল ঢাললেন, না জল থাকলো না ঘোড়া থাকলো। দেখুন এই যে গুরুর যে আসন, সেটায় বসা সহজ নয়। অনেক তপস্যার পরেই এই স্থান পাওয়া উচিত। কাউকে, কাউকে এমনি বসিয়ে দেয়, কাউকে গুরু বানিয়ে দেয়। কারণ সে পরম্পরা থেকে আসছে। তো এই ভুলগুলো হয়েই থাকে। এখন দেখুন, এই আসারাম বাপু, এত প্রচুর সংখ্যক ওনার ফলোয়ার্স ছিল, নানা জায়গায় আশ্রম ছিল, ওনার বিরুদ্ধেও এরকম গুরুতর অভিযোগ। জনগণকে আমি এটাই বলব, দেখুন গুরু সে যেরকম দোষ করুক, আপনি একটা মার্গ বেছে নিয়ে নিজের সাধনা করতে থাকুন। নিজের সাধনাতে আ মনোযোগ দিয়ে এগিয়ে চলুন। আপনি সামনে এগিয়ে যান। এটা দেখবেন না যে ওই গুরু কি করলো, ওই গুরু কি করলো। সে নরক চলে যাক না। কিন্তু আপনার যদি কিছু লাভ হয়, আপনার জীবন শোধরায়, আপনার জীবনে যদি খুশি আসে, তাহলে আপনার মধ্যে অনেক, অনেক করুণা দয়া চলে আসে, তাহলে আপনি এগিয়ে যান না। দেখুন, অনেক সহজ সরল সিধে সাদা লোক আমাদের দেশে রয়েছে। তারা গুরুর কাছে যায় যখন তারা সংকটে থাকে, সমস্যায় থাকে। আর সেই সুযোগ নিয়ে যদি কেউ তাদের এক্সপ্লয়েট করে, তাহলে লোক কি করে বুঝবে কে ভালো কে খারাপ? গুরুর কাছে ৪ ধরনের মানুষ আসেন। একটা তো যারা দুঃখী রয়েছেন, আপনি যেমনটা বললেন। দ্বিতীয় লোক তারা যাদের জীবনে কিছু অ্যাচিভ করার থাকে, যারা যাদের মধ্যে আকাঙ্ক্ষা রয়েছে, সেটা পুরো করতে যান। তৃতীয় ধরনের লোকজন যাদের মধ্যে জ্ঞানের পিপাসা রয়েছে। কিছু, কিছু শিখতে চান, কিছু জানতে চান, জীবনকে দারুণ বানাতে চান। এই ধরনের লোকও যান। শুধু দুঃখীরাই আসে এমনটা কিন্তু ভাববেন না আপনি। কিছু আমার মতো লোক যায় প্রশ্ন করার জন্যে। হ্যাঁ, হ্যাঁ। আর সবাই কিছু না কিছু অবশ্যই পেয়ে যান। ওনার শ্রদ্ধার উপর সেটা নির্ভর করে। আ তবে গুরু, গুরু যখন কোনো ভুল কাজ করে তাকে কষ্ট ভোগ করতেই হয়। সেই কষ্ট অবশ্যই তাকে পেতে হবে। দেখুন, আমি আপনাকে পাঞ্জাবের উদাহরণ দিচ্ছি। পাঞ্জাবের যত ডেরা রয়েছে, এত হয়তো অন্য কোনো রাজ্যে নেই, যেখানে সেখানে ধর্মগুরুর দেখা পাবেন, ডেরা পাবেন, লোক সেখানে যায়। তা সত্ত্বেও পাঞ্জাবের যুব সম্প্রদায় ড্রাগসে সব থেকে বেশি আসক্ত। যে লোক কোনো ধর্মগুরু বা কোনো আ এনজিও বা কোনো সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে, আপনি দেখবেন তারা এসবে আসক্ত নয় কিন্তু। যাদের মনে সবার প্রতি এই ধরনের শঙ্কা এসে গেছে, আ তা তা ওর কাছে অন্য কোনো রাস্তা থাকে না, আর সে ড্রাগসে আসক্ত হয়ে পড়ে। তো যারা সাধারণ পাবলিক, যারা জনগণ, তারা কিভাবে বুঝবেন যে কোন গুরু ভালো আর কোন গুরু এটা তো খারাপ? আপকি আদালতই পরিষ্কার হয়ে যায়। আপনি খুঁটিয়ে, খুঁটিয়ে ঠিক বের করে নেন। কোনো ব্যক্তি একটুও যদি বুদ্ধিমান হয়, সে দেখেই বুঝতে পেরে যায় যে কোনো ব্যক্তিকে, যে কেউ ভালো, কে ভালো নয়। যদি সে নিজের ব্যাপারেই মানে দোটানায় থাকে,
তাহলে তার তখন সেই সেন্সটাই থাকে না যে সেই ব্যক্তি তাকে এক্সপ্লয়েট করছে নাকি সে মানুষের কল্যাণ করছে, সেটা বুঝতে পারে না। না, মানুষ তো সাদাসিধে হয়, আমাদের দেশের লোক সহজ সরল, সেই इसीलिए জন্যই এরকম। देखिए बोले भाव मिले रघुराई। সাদাসিধে যারা রয়েছেন তাও যদি তাদের সঙ্গে প্রতারণা হয় তো ঈশ্বর ওনার সঙ্গে থাকে, ঈশ্বরের শক্তিই ওনাকে রক্ষা করবে। গুরুদেব নমস্কার। আমি এই ব্যাপারটা জানতে চাই যে এই যে যোগাসন, এই যোগকে নিয়ে আপনি আর অন্যান্য অনেক গুরুরা প্রচুর কাজ করেছেন, কিন্তু এখানে যেমন আমাদের অডিয়েন্স বসে রয়েছে তাদের মধ্যে 70% লোক এমন হবেন, জিজ্ঞাসা করলে তো হ্যাঁ বলে দেবে, কিন্তু 70% লোক এমন আছেন যারা যোগকে নিজের জীবনে ইনভলভ করেন না। তো কি ঘাটতি রয়েছে, কোন লেভেলে ঘাটতি রয়েছে যার জন্য এই ধরনের জিনিস আমাদের কাছে পৌঁছচ্ছে না, যার জন্য আমাদের এতে অ্যাটেনশন বা অ্যাট্রাকশন হচ্ছে না? আমরা সারা বিশ্বে এত প্রচার করছি কিন্তু ইন্ডিয়াতে গ্রাউন্ড লেভেলে কেন এটা এতটা হচ্ছে না? এই ব্যাপারে আমি আপনার মত জানতে চাইছি। একটা তো হলো যোগের ব্যাপারে কিছু কুসংস্কার রয়েছে আমাদের দেশে। দ্বিতীয় কথাটা হলো এটাকে খুবই সিরিয়াস জিনিস ভেবে বসে। আমাদের জন্য নয়, যারা সিরিয়াস লোক এসব তাদের জন্য। এতে কোনো ফান মানে খুশি মানে আনন্দ হইচইয়ের কোনো ঝলক তো পাওয়াই যায় না। এই কারণে যুব সম্প্রদায় কিছুটা দূরে থাকে। আর তৃতীয় কথা হলো এর ব্যাপারে সম্পূর্ণ তথ্য না থাকার কারণে যোগ মানে খুবই সিরিয়াস মুখ করে মানে আর ভস্য লাগিয়ে বসতে হবে এমনটা মোটেও নয়। এটা জীবনে মানে খুবই দরকারি, প্রতিদিন এটা দরকার। এই কথাটা যুব সম্প্রদায় জেনে গেলে তাহলে আরো অনেক সংখ্যায় মানুষ এতে যুক্ত হবেন। উনি তো একটা ভালো কথা বলেছেন, উনি বললেন যে গোটা বিশ্বে আমরা যোগ ছড়িয়ে দিয়েছি। ইউনাইটেড নেশনসও যোগ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু নিজের দেশের লোকেদের শেখাতে পারিনি। আমাদের দেশের লোকও শিখছে তো, হাজার হাজার লোক শিখছে। এমন নয় যে নিজেদের লোককে আমরা শেখাতে পারছি না। আপনি দেখুন কোনায় কোনায় যোগ চলছে, সবাই প্রতিটা পার্কে, দিল্লির প্রতিটা পার্কে যোগা অভ্যাস চলছে। আর আপনি দেখবেন যে আমাদের এখানে দিল্লিতে 500 কেন্দ্র রয়েছে। আর হ্যাঁ, সব সময় ব্যস্ত থাকে তারা। তো মানুষ শিখছে, শেখার হলে যে কোনো জায়গায় আপনি ঠিক পেয়ে যাবেন। যোগ করার সুফল কি রয়েছে? যোগ করার সুফল একটু আধটু নাকি? হ্যাঁ, এই ব্যাপারে বলতে গেলে মানে সারা রাত কেটে যাবে। এত রকম ব্যাপার রয়েছে। শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, আমাদের ব্যবহার মধুর হয়, চারপাশে একটা মানে পজিটিভিটি, ইতিবাচকতা জেগে ওঠে, আর মন সবসময় শান্ত থাকে, বুদ্ধি তীক্ষ্ণ হয়, আমাদের যে স্মৃতিশক্তি সেটা অনেক শক্তিশালীও হয়ে যায়। কিন্তু লোকেরা তো জিমে যাওয়া বেশি পছন্দ করে, সেখানে বডি তৈরি হয়, আর সিক্স প্যাক হয়ে গেলে সেটা তো দেখাতেও ভালো লাগে। তার সঙ্গে হাসিরও দরকার রয়েছে। আর যোগ সেই হাসি মানুষের মুখে নিয়ে আসে যা কখনো মিলিয়ে যায় না।